বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে বরাবরের মতো আবারও অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। তো গত ক্লাসে ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র থেকে অর্থাৎ অর্থের সময়মূল্য তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। তো আজকেও তার ধারাবাহিকতায় তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমাদের আলোচনা করা হয়েছিল অর্থের সময়মূল্যের থিওরিগুলো। তো আজকে আমি এই অধ্যায়ে গাণিতিক অংশগুলো সমাধান করতে হলে আমাদের যে সূত্রগুলো জানা দরকার সে বিষয়গুলো আমরা জানব। তো দেখো, গত অধ্যায়ে আমরা অর্থের সময়মূল্য নিয়ে অনেক কথা বলেছিলাম। তো তারপর আমি আবার একটু বলছি, অর্থের সময়মূল্য সবাই আরেকটু অবগত হওয়ার জন্য আমি আবার অর্থের সময়মূল্যর কথাটা একটু বলবো। তো সময় পরিবর্তন হচ্ছে, সাথে সাথে অর্থেরও পরিবর্তন হচ্ছে। সাধারণ ভাষায় এটাকে আমরা বলতে পারি অর্থের সময়মূল্য। ছোট একটি উদাহরণের মাধ্যমে আমরা একটু বুঝবো। যেমন তোমরা সবাই একটি কথা সবার কাছেই পরিচিত, আমরা ছোটোবেলায় হয়তো বা পড়েছ যে শায়েস্তা খানের আমলে 1 টাকায় 1 মণ চাল পাওয়া যেত। তো এটা আমরা সবাই জানি আসলে, কিন্তু এখন কি এটা সম্ভব হবে? এখন কি 1 টাকা দিয়ে আমরা 1 মণ চাল পাবো, 1 কেজিও চাল পাবো বা কয়েকটি চাল পাবো? না। কেন এটি হচ্ছে? কারণটা কি আসলে? কিসের কারণে এটি হয়েছে? অর্থের সময়মূল্যের কারণে হয়েছে। ওই সময়ের কথা চিন্তা করো আর এখনের কথা চিন্তা করো, দেখো দুটার মধ্যে অনেক ডিফারেন্স সৃষ্টি হয়েছে। এই জন্যই কিন্তু আমরা বলি যে টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের সময় মূল্য। অর্থাৎ সময় পরিবর্তন হচ্ছে, সাথে সাথে অর্থেরও পরিবর্তন হচ্ছে। এটাকে আমরা বলতে পারি অর্থের সময় মূল্য। তো এটি আমাদের গত ক্লাসে আলোচনায় ছিল। তো এখন আজকে আলোচনা করব যে এই অধ্যায়ে আমাদের গাণিতিক অংশ সমাধান করতে হলে আমাদের যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে সে বিষয়গুলো আমাদের জানা দরকার। তো অর্থের সময়মূল্যর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে ফার্স্ট আমাদের যে দুটি বিষয় সবার আগে জানতে হবে, সে দুটি বিষয় হচ্ছে, একটি হচ্ছে বর্তমান মূল্য, আরেকটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তো দেখো, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য, এটাকে আমরা যদি সংক্ষেপে লিখি, বর্তমানকে আমরা যদি লিখি পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, ভবিষ্যৎকে আমরা লিখতে পারি এফভি অর্থাৎ ফিউচার ভ্যালু। তো দেখো, অর্থের সময়মূল্যর কথা আমাদের মাথায় আসলে আমাদের এই দুটি মূল্য সম্পর্কে সবার ধারণা থাকা দরকার, কারণ এই দুটি মূল্যের উপরে ডিপেন্ড করে আমাদের এই অর্থের সময়মূল্যটা হয়ে থাকে। তো ফার্স্ট আমাদের অর্থের সময়মূল্যর বর্তমান মূল্য সম্পর্কে জানতে হবে, তারপরে ভবিষ্যৎ মূল্য সম্পর্কে জানতে হবে। তো দেখো, বর্তমান মূল্য কাকে বলে সেটা আমাদের জেনে নেওয়া দরকার, যে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বর্তমান মূল্য বলে। একটি নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট পরিমাণ যে টাকাটা পাওয়া যাবে, ওই টাকার বর্তমান বা আজকের মূল্যটাকে আমরা বলতে পারি বর্তমান মূল্য। এরপরে যদি আমি বলি ভবিষ্যৎ মূল্য কাকে বলে, তো ভবিষ্যৎ মূল্য বলতে আমরা কি বুঝি, সেক্ষেত্রে আমি বলবো যে আজকের অর্থাৎ বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করে নির্দিষ্ট সময় পরে যে অর্থ পাওয়া যাবে তার মূল্যকে আমরা বলতে পারি ভবিষ্যৎ মূল্য। আবার বলছি যে বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করে নির্দিষ্ট সময় পরে ভবিষ্যতে যে মূল্য পাওয়া যাবে ওই মূল্যকে আমরা বলতে পারি ভবিষ্যৎ মূল্য। তো দেখো, আমরা দুটি মূল্য সবাই জানতে পেরেছি, যে বর্তমান মূল্য কাকে বলে এবং ভবিষ্যৎ মূল্য কাকে বলে। এখন আসো, এই অধ্যায়ের যে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য, এ দুটির সূত্র আমাদের আগে জানতে হয়। তো দেখো, বর্তমান মূল্যের সূত্রটা আমরা যদি লিখি পিভি ইকুয়াল এফবি ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন। আবার ভবিষ্যৎ মূল্য যখন আমরা নির্ণয় করব, তখন এটির সূত্র হচ্ছে এফবি ইকুয়াল পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। তো দেখো, এখানে কিছু রিকোয়ারমেন্ট অর্থাৎ কিছু এখানে এফবি 1 প্লাস আই এন পিভি
1 প্লাস আই এন, এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আমরা জানি না যে আসলে এগুলো কোনটাকে কি বলে, এটা আমাদের আগে জানতে হবে। তো এফবি দ্বারা কি বোঝায়? ভবিষ্যৎ মূল্য অর্থাৎ ফিউচার ভ্যালু। এরপরে আই মানে হচ্ছে ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। এন মানে হচ্ছে নাম্বারস অফ ইয়ার অর্থাৎ বছরের সংখ্যা। এন দ্বারা বছর বোঝানো হয়, আই দ্বারা সুদের হার বোঝানো হয়। এক্ষেত্রেও এখানে এরকম। তবে এই আই নিয়ে আমাদের একটু কথা না বললেই নয়, অর্থাৎ আই মানে হচ্ছে ইন্টারেস্ট। তো দেখো ইন্টারেস্ট মানে কি, এটাকে বাংলায় যদি আমি বলি, বাংলায় হচ্ছে সুদ। খেয়াল করো, এখন সুদ কয় ধরনের হয়ে থাকে সাধারণত আমরা জানি? সুদ দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি, আরেকটি হচ্ছে সরল সুদ। তো সুদ কয় ধরনের আমরা জানতে পারলাম? সুদ হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আরেকটি হচ্ছে সরল সুদ। একটু খেয়াল করতে হবে চক্রবৃদ্ধি সুদ কাকে বলে, সরল সুদ কাকে বলে। ধরো তুমি ব্যাংকে 1000 টাকা 2 বছরের জন্য, 1000 টাকা কয় বছরের জন্য? 2 বছরের জন্য জমা রেখেছ। তো জমা করছো কয় বছর? 2 বছর। কত পার্সেন্ট? 10% হারে। কত পার্সেন্ট সুদে? 10% সুদে। এখানে যে এই 10%টা বলেছি, এই 10%টাই হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। তো এই 10%টা আমরা কিভাবে আসলে ক্যালকুলেশন কিভাবে হয়ে থাকে সরল সুদের ক্ষেত্রে, আমি বারবার বলছি সরল সুদ, আমি যেটা কাউন্ট করবো সেটা হচ্ছে এখন সরল সুদ। খেয়াল করো 2 বছরের জন্য আমি নিয়েছি, তাহলে প্রথম বছরের ক্ষেত্রে আমাদের এটার উপরে কত পার্সেন্ট হবে? 10%। 10% হলে আমাদের কত হয়? 100 টাকা। তাহলে দ্বিতীয় বছরে আবার কি সরল সুদের ক্ষেত্রে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে ওই পার্সেন্টেই যে টাকাটা রাখা হবে অর্থাৎ আসল, ওই টাকাটার উপরই ধরতে হবে। তো এক্ষেত্রেও কি 1000 গুণ কত পার্সেন্ট? 10%। এক্ষেত্রে কত হচ্ছে? 100 টাকা হচ্ছে, অর্থাৎ টোটাল সুদ হচ্ছে কত টাকা? 200 টাকা। এখন যদি বলা হয় তোমাকে যে সরল সুদের ক্ষেত্রে অর্থাৎ তুমি 1000 টাকা 2 বছরের জন্য ব্যাংকে জমা রেখেছো, তাহলে 2 বছর পরে তুমি কত টাকা পাবে? তাহলে আমি টোটাল বলতেছি কত টাকা পাবো, এখানে 1200 টাকা পাবো। টোটাল পাচ্ছি কত টাকা? 1200 টাকা। তার ভিতরে সুদ পাচ্ছি কত টাকা? 200 টাকা। তো এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? সরল সুদের ক্ষেত্রে। তো এখন যদি আমি বলি চক্রবৃদ্ধির ক্ষেত্রে যদি যাই, একটু দেখো এই দুটি সুদের মধ্যে আমাদের কি ডিফারেন্সটা সেটা আমাদের জানতে হবে। তো এক্ষেত্রে যদি আমি বলি ওই একই অ্যামাউন্ট টাকা যদি আমি 1000 টাকা যদি আমি 2 বছরের জন্য 10% সুদে রাখি, সেক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো ফার্স্ট এক্ষেত্রে 1000 গুণ কত পার্সেন্ট? 10%। তাহলে প্রথম বছরে পাচ্ছি কত? 100 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে সুদ আসলের উপরে যে সুদ ধার্য করা হবে সেটাকে আমরা কি বলবো? চক্রবৃদ্ধি সুদ। এক্ষেত্রে খেয়াল করতে হবে আমি প্রথম বছরে সুদ পেয়েছি কত টাকা? 100 টাকা। তাহলে আমার আসল কত ছিল? 1000 টাকা। এই আসলের সাথে এই যে সুদটা পেলাম, এই সুদটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, তার উপরে 10% সুদ ধরতে হবে। তাহলে আমার আসল কত ছিল? 1000, এটার সাথে যোগ করতে হবে 100 টাকা, তার মানে কত হলো? 1100 টাকা। এটার উপরে আমি কত পার্সেন্ট ধরবো? 10%, তার মানে হলো কত? 110 টাকা। এক্ষেত্রে আমাদের সুদ হচ্ছে 210 টাকা। তো এখানে পেয়েছিলাম 200 টাকা আর এখানে পেলাম 210 টাকা। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 10 হচ্ছে। অর্থাৎ চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদটা কি হচ্ছে? বেশি হচ্ছে। আর সরল সুদের ক্ষেত্রে আমি সুদটা পেলাম না। তাহলে এখানে যদি টোটাল টাকা আমি হিসাব করি তাহলে আমি কত পাবো? 1210 টাকা। এক্ষেত্রে পেয়েছিলাম 1200 টাকা আর এক্ষেত্রে পাবো কত? 1210 টাকা। দেখো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ডিফারেন্সটা কিভাবে হলো, আমরা কি এটা বুঝতে পেরেছি সবাই? দেখো তো আমরা এই যে চক্রবৃদ্ধি এবং সরল সুদ, তো আমরা যদি একটু চিন্তা করি এই যে ইন্টারেস্ট অর্থাৎ অর্থের সময় মূল্যের ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে যে অর্থের সময় মূল্যর মূল কারণ কি। তো মূল কারণ কি? দেখো এখানে সুদের হার। মূল কারণটা কি? সুদের হার। দেখো এই সুদের হারের কারণেই কিন্তু আমাদের এই সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের একটা পার্থক্য সৃষ্টি হয়েছে। আমি দেখতে পাচ্ছি যদি আমি সরল সুদে টাকা রাখি সেক্ষেত্রে আমি 1200 টাকা পাবো, যদি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে রাখি সেক্ষেত্রে আমি 1210 টাকা পাবো, অর্থাৎ 10 টাকা বেশি পাচ্ছি।
এখন কথা হচ্ছে আমাদের দেশের আর্থিক যত প্রতিষ্ঠান আছে, বিমাকারী যত প্রতিষ্ঠান আছে, ব্যাংক, বিমা এবং আর্থিক যত প্রতিষ্ঠান আছে, সবগুলো প্রতিষ্ঠান কি সরল সুদ রাখে না চক্রবৃদ্ধি সুদে টাকা জমা রাখে বা ঋণ দেয়? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, কি কোন সুদের ক্ষেত্রে? চক্রবৃদ্ধি। অবভিয়াসলি অ্যান্সার কি হবে? চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের এই যতগুলো লেনদেন হয়ে থাকে, কোন সুদের ক্ষেত্রে? কোন সুদ হয়ে থাকে? চক্রবৃদ্ধি। তো আশা করি আমরা যে হিসাবটা করি, আমরা যে হিসাবে টাকা জমা রাখি, সেটা কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? কোন সুদ সেটির ক্ষেত্রে প্রযোজ্য? চক্রবৃদ্ধি সুদ সেটির ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে কিন্তু আমরা একটা কোশ্চেন পেয়ে গেছি। তো এখানে তোমাদের একটা কোশ্চেন সবারই জানা দরকার আসলে, যে আমি অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করলাম, এই অর্থের সময় মূল্য কিসের কারণে পার্থক্যটা সৃষ্টি হয়েছে? অর্থের সময় মূল্য, দেখো আমি টাকা জমা রাখছিলাম 1000 টাকা, যদি চক্রবৃদ্ধি হয় তখন আমি পাচ্ছি কত? 1210 টাকা। এরপরে আর যখন সরল সুদের ক্ষেত্রে আমি 1200, অর্থাৎ বর্তমান মূল্য অর্থাৎ 1000 টাকা, সেটাকে যদি আমি ভবিষ্যতে পাই সেটা কিন্তু অবভিয়াসলি কি হবে? বেশি হবে। এটা বেশি কেন হয়েছে? কিসের কারণে হয়েছে? সুদের কারণে হয়েছে। তো দেখো তাহলে সুদের হার, যদি তোমাদের একটা এর উপর একটা যদি আমি একটা কুইজ কোশ্চেন দেই, তাহলে তোমরা একটু বুঝতে পারবে যে আসলে আমাদের কোশ্চেনটা কিভাবে হয়ে থাকে। একটু খেয়াল করবে সবাই। তো আমাদের এখানে কোশ্চেনটা এখানে অবশ্যই দেখা যাচ্ছে মনে হয়, একটু সবাই একটু খেয়াল করবে। এখানে একটা কুইজ কোশ্চেন তোমাদেরকে দেওয়া হলো, একটু দেখে নিবে। ফার্স্ট এখানে ছিল কি, দেখো আমি একটা কোশ্চেন দিয়েছি, কোশ্চেনটা হচ্ছে অর্থের সময় মূল্যের মূল কারণ কি? অর্থের সময় মূল্যের মূল কারণ কি? এতক্ষণ আমি আলোচনা করেছি। এখানে 4টি অপশন দেওয়া হয়েছে। একটি হচ্ছে সুদের হার, দ্বিতীয় অপশন হচ্ছে মুদ্রানীতি, তৃতীয় অপশন হচ্ছে তারল্য, চতুর্থ অপশন হচ্ছে মুনাফা। তাহলে এখানে আমি 4টা অপশন দেখতে পাচ্ছি। 4টা অপশনের ভিতর আসলে কোনটা হবে তোমরা কমেন্টস করে জানিয়ে দিবে যে আসলে কোনটা হওয়া দরকার। আমি এতক্ষণ যে আলোচনা করেছি, যদি আলোচনাটা বুঝতে পারো তাহলে অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সার তোমরা খুব সহজেই দিতে পারবা। তো দেখো এই অর্থ আমরা এখানে অর্থের সময় মূল্যের মূল কারণ কি, তো সবাই একটু অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করবে। যেখানে কমেন্টসে এখন যদি এই ভিডিওটা না দেখো তাহলে পরবর্তীতে অবশ্যই এটার অ্যান্সার অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে। তো অর্থের সময় মূল্যের মূল কারণ কি? তাহলে এখানে 4টি অপশন, সুদের হার, মুদ্রানীতি, তারল্য, মুনাফা। তাহলে কোনটি হবে? এতক্ষণ আমি আলোচনা করেছি, তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আমরা আবার পরের আলোচনায় চলে যাব। তো এরপরে দেখো আমরা ইন্টারেস্ট, অর্থাৎ এই ইন্টারেস্ট আমরা যেটা আলোচনা করলাম সেটা সবাই বুঝতে পেরেছি। তো এখানে আরেকটা জিনিস উপলব্ধি হয়েছে আমাদের, যেটি হচ্ছে আমরা একটু খেয়াল করব। দেখো পিবি যখন আমি নির্ণয় করব তখন কিন্তু আমি ডিভাইড একটা চিহ্ন দিয়েছি, খেয়াল করবে। এখানে ডিভাইড, অনেক সময় কনফিউশনে পড়ি যে বর্তমান মূল্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি ভাগ দিব না গুণ দিব, এটা কনফিউশনে থাকে। একটু খেয়াল করবে, এক্ষেত্রে এফডি এর ক্ষেত্রে যখন আমি বের করছি তখন কিন্তু কি করছি? গুণ করছি। তো একটু খেয়াল করবে, যখনই আমাদের প্রশ্নে এরকম ভাগ থাকবে সেক্ষেত্রে আমরা জানি বর্তমান মূল্যর চেয়ে, আমি এর আগে করেছিলাম সুদের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম বর্তমানে আমি টাকা রেখে রাখছিলাম কত টাকা? 1000 টাকা। 1000 টাকা জমা করে আমি 1210 টাকা পেয়েছিলাম বা এর চেয়ে বেশি পেয়েছিলাম। তার মানে বুঝতে হবে এটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর এটা হচ্ছে ফিউচার ভ্যালু। কি? বর্তমান মূল্যের চেয়ে অবশ্যই ভবিষ্যৎ মূল্য কি হবে? বেশি হবে। যদি না হয় তাহলে কিন্তু এটা অর্থের সময় মূল্য হলো না। তো আবার বলছি যে যদি কোনো সংখ্যাকে, তোমরা সবাই জানো, যদি কোনো সংখ্যাকে ডিভাইড করা হয় সেক্ষেত্রে কিন্তু কি হয়ে যায়? এটার মূল্যটা কমে যায়, অর্থাৎ টাকাটা কমে যায়। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাই, ফিউচার ভ্যালুকে যদি আমি প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করি সেক্ষেত্রে কিন্তু আমার টাকা কি হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু কি হয়ে যাবে? কম হবে। আর ফিউচার ভ্যালু অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুকে যদি আমি ফিউচার ভ্যালুতে পরিণত করি সেক্ষেত্রে আমার টাকাটা কি হবে? বেশি হবে। অর্থাৎ বর্তমান মূল্যের চেয়ে সব সময় ভবিষ্যৎ মূল্য বেশি হবে। আমি বলেছিলাম, উদাহরণে দিয়েছিলাম এর আগের ক্লাসে, যে আজকের 100 টাকা আগামী 1 বছর পরে 100 টাকার কি হবে? বেশি হবে। এটাই হচ্ছে কি? অর্থের সময় মূল্যের মূল কারণ। এই যে সুদের কারণে এটা কিন্তু চেঞ্জ হয়েছে। আর একটা জিনিস তোমাকে বলেছিলাম, যদি কোনো সূত্রের মধ্যে ভাগ থাকে, যখন আমরা মূলধন বাজেটিং করেছিলাম, ক্যাপিটাল বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত যখন গ্রহণ করেছিলাম, তখন ওই অধ্যায়ে আমি বলেছিলাম বাট্রাকরণ নামে একটি কথা বলেছিলাম, খেয়াল করবে, বাট্রাকরণ। আর একটা জিনিস বলেছিলাম, বাট্রাকরণ, আর একটা হচ্ছে আমাদের
চক্রবৃদ্ধিকরণ। তো বাট্টাকরণ আর একটা হচ্ছে কি চক্রবৃদ্ধিকরণ। তোমরা একটু খেয়াল করবে, বাট্টাকরণ আর একটা হচ্ছে কি চক্রবৃদ্ধিকরণ। খেয়াল করো, যখন আমি কোশ্চেনে আমরা সূত্রের ভাগ ব্যবহার করেছি তখন এটা কি হয়ে গেছে, বাট্টাকরণ হয়েছে। আর যখন এটা গুণ হিসাবে আছে এটাকে আমরা বলি কি চক্রবৃদ্ধিকরণ। অর্থাৎ এখান থেকে আরেকটি কোশ্চেন অ্যারাইজ হয়। কোশ্চেনটি হচ্ছে এমন, বাট্টাকরণ বলতে আমরা কি বুঝি, এমন একটা কোশ্চেন আসে, বাট্টাকরণ মানে কি? বাট্টাকরণ বলতে কি বোঝানো হয়? বাট্টাকরণ বলতে বর্তমান মূল্যকে নির্দেশ করে। আবার আরেকটা কোশ্চেন হয়, চক্রবৃদ্ধিকরণ বলতে কি বোঝানো হয়? এক্ষেত্রে আমি অ্যান্সার দিব ভবিষ্যৎ মূল্যকে নির্দেশ করে। তো এখানে আমরা দুটি কোশ্চেন কিন্তু পেয়ে গেছি। অর্থাৎ এটাও তোমাদের একটা কুইজের মতো। আমি যদি একটা কোশ্চেনে দেই, একটু খেয়াল করো, কোশ্চেনটা হচ্ছে এমন, সরি এটা আরেকটু পরে দিচ্ছি, তো সরি দিচ্ছি এখনই। তো এখানে দেখো দুটি আমরা একটা সূত্রের মাধ্যমে আমরা একটু এই যে দেখালাম, এটা তোমাদেরকে একটা কুইজ টেস্টের মাধ্যমে আমি দেখাবো। একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে যে আমি আলোচনা করলাম যে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতির নাম কি। কোশ্চেনটা এমন হতে পারে যে ভবিষ্যৎ মূল্যর মাধ্যমে যে আমরা মূল্য নির্ধারণ করি এই পদ্ধতিটা আসলে কি। দেখো এখানে অপশনে আছে বাট্টাকরণ, চক্রবৃদ্ধিকরণ, এনপিভি, আইআরআর। সেক্ষেত্রে আনসার কি হবে তোমরা একটু কমেন্টসে জানিয়ে দেবে। আমি এখানে আলোচনা করছি, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য মানে কি এখানে লেখাও আছে, এটা দেখেও তোমরা বুঝতে পারো খুব সহজেই। এখানে এই কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে। আমি এখানে 4টা কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি, তার ভিতর অবশ্যই কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। তো চক্রবৃদ্ধিকরণ, তো আমরা এরপর আরেকটা কোশ্চেন এখান থেকেই, বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতির নাম কি সেটা কি বলতে পারছি, যেখানে 4টি অপশন আছে, সরল সুদ, মোট সুদ, বাট্টাকরণ, চক্রবৃদ্ধিকরণ। অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এটা আসলে কোন মূল্যকে নির্দেশ করছে। তো অবশ্যই দেখতে পাচ্ছি আমরা আসলে কোন মূল্যকে নির্দেশ করছে। যদি বুঝতে না পারো তাহলে বুঝবে, আলোচনা বোঝো না। আর যদি বুঝে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের উচিত হচ্ছে, যেমন প্রত্যেকটা মানুষই তো এরকম যে ভালো চায়, দেখা যাচ্ছে আবার নিজের ভালো চেয়ে অনেকে সন্তুষ্ট হয় না। যেমন তুমি যদি আমার কথা যদি বলি যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিল আমার, তো আমি রেজাল্ট মোটামুটি ভালো করেছি। দেখা যাচ্ছে আমার আশেপাশে ফ্রেন্ডরা কি করছে, রেজাল্টটা ভালো করতে পারে নাই। সেক্ষেত্রে কিন্তু আমার ওই আনন্দ আসলে আনন্দ থাকে না। অর্থাৎ এটা বোঝাতে চাই, তুমি যদি একটি ভালো জিনিস শিখো সেই জিনিসটা তুমি কিন্তু তোমার ফ্রেন্ডদের কাছে এটা শেয়ার করতে পারো। অর্থাৎ আমি এটা বলছি যে ক্লাসটা যদি এই জিনিসগুলো তুমি যদি মনে করো আমি শিখতে পারছি, সেটা অবশ্যই তুমি শেয়ার করে দিবে এবং তোমার ফ্রেন্ড যারা আছে তাদের কাছে অবশ্যই কি করবে, এটা শেয়ার করবে। অর্থাৎ আমার ক্লাসটা সবাইকে একটু শেয়ার করতে বলছি। তো তাহলে তোমার ফ্রেন্ডও শিখতে পারবে, তুমিও শিখতে পারবে। তোমার যখন প্রয়োজন হবে তখন এই ক্লাসটা দেখে দিবে। কারণ কি, একটা জিনিস আলোচনার মাধ্যমে যতটা বোধগম্য হওয়া যায় সেটা কিন্তু তুমি যদি বাসায় সারাদিন পড়ো তাও হয় না। এটা কিন্তু আলোচনার মাধ্যমে আমরা খুব সহজেই এটা বুঝতে পারবো। এই জন্য বলছি নিজেদের একটু শেয়ার করে নিবে, বা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার করবে, তখন তোমার কিন্তু ভালো লাগবে। কারণ তুমিও শিখছো, তোমার ফ্রেন্ডরাও শিখছে, এটা তোমার কাছে ভালো লাগবে। এবং এই যে কোশ্চেন কয়েকটা দিলাম, এটা কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই উপযোগী বলে মনে হবে। আচ্ছা, তো এখানে আর একটা কোশ্চেন আমি একটু দেখাবো যে এখানে যে আমাদের সুদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা হচ্ছে আসলের ক্ষেত্রে সুদ ধরতে হয়, তো একটা হচ্ছে আমি যদি বলি এর আগে আমরা সরল সুদ দেখাইছিলাম, একটু এটা মুছে নেই। তো সরল সুদ খেয়াল করো একটু, একটা হচ্ছে কি আমরা চক্রবৃদ্ধি সুদ। সুদ বলতে দুটিকেই বোঝানো হয়, চক্রবৃদ্ধি সুদ আর একটা হচ্ছে সরল সুদ। তো আসলে দেখো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ, তো সরল সুদটা কিসের উপরে ধরা হয়, আসলের উপরে ধরা হয়। এটাও একটা কোশ্চেন পরীক্ষায় আসে, আসলের উপর ধরা হয়। তোমাদের পরীক্ষায় নৈবিত্তিক হিসাবে আসতে পারে বা এমসিকিউ হিসাবে আসতে পারে যে সরল সুদ কিসের উপরে ধরা হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কি আসলের উপরে ধরা হয়। চক্রবৃদ্ধি সুদ কিসের উপরে ধরা হয়, সুদ আসলের উপর, সুদ আসলের উপর ধরা হয়। তাহলে আমরা এখানে দুটি কোশ্চেন পেয়ে গেলাম, একটা হচ্ছে কি সরল সুদ কার উপরে ধরা হয়, আসলের উপরে ধরা হয়। আবার চক্রবৃদ্ধি সুদ কার উপরে ধরা হয়, সুদ আসলের উপরে ধরা হয়। এক্ষেত্রেও আমি তোমাদের জন্য একটি কুইজের ব্যবস্থা করেছি। তো দেখো এক্ষেত্রে যে কোশ্চেনটা এমন ছিল যে সুদ আসলের উপর প্রদান করা হয় কোন সুদ, সেক্ষেত্রে 4টি অপশন, ফার্স্ট সরল সুদ, মোট সুদ, চক্রবৃদ্ধি সুদ,
নিট সুদ। তো এক্ষেত্রে আমি অ্যান্সার কি দিব, একটু কি হবে, সুদ আসল। এখানে কোন সুদ, এখানে বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ আর যদি সরল সুদ হতো তখন আসলের উপর হতো। তো অবশ্যই আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মূল থিম, যে আমাদের সূত্র, এই দুটি সূত্র থেকেই অন্য সবগুলো সূত্রের সৃষ্টি হয়েছে। তো আমরা যদি বলি, এটা যদি নর্মালভাবে বলা হয় যে বর্তমান মূল্য বের করো, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আসলে রিকোয়ারমেন্টে অর্থাৎ উদ্দীপকে কোন মূল্যটি দেওয়া আছে সেটা বুঝে আমাকে অ্যান্সার করতে হবে। তো যদি বলতো এক্ষেত্রে চক্রবৃদ্ধি যদি আসতো, সূত্রের মধ্যে কি আসতো, চক্রবৃদ্ধি যদি আমাদের আসতো, সেক্ষেত্রে আমার সূত্রটা কি হতো, সবই ঠিক থাকতো, তবে একটু চেঞ্জ। দেখো, এফ বি ডিভাইডেড হচ্ছে 1 প্লাস আই, যেখানে আই আছে সেখানে ডিভাইড কি হবে, এম হবে, আর এন এর সাথে গুণ হবে কি, এম। তো অবশ্যই এটা বুঝতে পেরেছো। এরপরে যদি আমি বলি ফিউচার ভ্যালুর ক্ষেত্রেও সেম, আমাদের সূত্র সব ঠিক থাকবে, পিবি ইন্টু 1 প্লাস আই, এখানে ডিভাইড এম, এন গুণ এম, অর্থাৎ সহজ কথা। সহজ কথাটি কি, পিভি নির্ণয়ের যে সূত্রটি আছে ওই সূত্রটি ঠিক থাকবে। আই এবং এন, আই এবং এন যেখানে আছে, আই এবং এন যেখানে আছে সেখানে আই এর নিচে অর্থাৎ ডিভাইড হয়ে যাবে এম, আর এন যেখানে আছে গুণ হবে এম। এটা কখন হবে, যখন আমি উদ্দীপকে দেখব যে সুদ ধরা হয়েছে অর্ধবার্ষিক, চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক, ষান্মাসিক, এরকম কোনো কথা বলা থাকবে, তখন আমি সূত্রে কি ব্যবহার করব, এম ব্যবহার করব। তো এরকমের একটা কোশ্চেন তোমাদের আসে, এমসিকিউ কোশ্চেন বা জ্ঞানমূলক কোশ্চেনে আসে যে কখন সূত্রে এম ব্যবহার করা হয়। কখন সূত্রে এম ব্যবহার করা হয়, যখন যখন চক্রবৃদ্ধি থাকে। চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা সূত্রে কি ব্যবহার করি, এম ব্যবহার করি। তো আশা করি এই সূত্রটি বুঝতে পেরেছ। এখানে এম মানে চক্রবৃদ্ধি, অর্থাৎ বছরে যদি একবার হয় তখন এম এর মান 1 হবে। যদি বলে বছরে 2 বার, অর্থাৎ অর্ধবার্ষিক বললে বছরে কয়বার, 2 বার, তখন এম এর মান 2 হয়ে যাবে। যখন ত্রৈমাসিক বলবে তখন এম এর মান 4 হয়ে যাবে। যখন তোমাকে বলবে ষান্মাসিক তখন এম এর মান 2 হয়ে যাবে। তো এভাবে যদি বলে মাসিক তখন তোমার কি হয়ে যাবে, 12 হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা এম এর মানটা বসাবো। তো আশা করি এই সূত্রটি সবাই বুঝতে পেরেছ। এরপরে আমাদের আরও যে সূত্র, যদি তোমার কোশ্চেনে এই বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্যর ক্ষেত্রে আমাদের কিস্তির পরিমাণ নির্ণয় করতে বলে বা ঋণের পরিমাণ নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমি কি করব, খেয়াল করবে অ্যানুইটির সূত্র। এক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব, অ্যানুইটির সূত্র, অর্থাৎ পিবি অ্যানুইটি, অর্থাৎ এ দিয়ে চিহ্নিত করছি এখানে, এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন, ডিভাইডেড হচ্ছে আই। খেয়াল করো, এন মানে বছর, আই মানে সুদের হার, এটা আগেও বলছি। তো এখানে নতুন আরেকটি বিষয় আসছে, এ। এ দ্বারা কি বোঝানো হয়, এ দ্বারা আসলে কিস্তির পরিমাণ নির্দেশ করে। এখানে কোনো বইয়ে সি দেওয়া আছে, কোনো বইয়ে এ দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এ মানে হচ্ছে ইনস্টলমেন্ট, ইংলিশে বলা হয় কি ইনস্টলমেন্ট, বাংলায় বলা হয় কি কিস্তির পরিমাণ। যদি তোমার কোশ্চেনে বলা থাকে এরকম বছরের শেষে কিস্তি এত বা কিস্তির পরিমাণ নির্ণয় করো বা ঋণের পরিমাণ নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব, পিবির ক্ষেত্রে পিবি অ্যানুইটি ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড আই। তো এটা একটু খেয়াল করবে, যখন আমাদের বছরের, একটু লিখে দিচ্ছি, এটা কখন শুরু করতে লিখতে হবে কি, বছরের শেষে যদি বলে বা কোনো কিছু বলা নেই, শুরুতেও বলা নেই শেষেও বলা নাই, সেক্ষেত্রে কোন সূত্রটা ব্যবহার করব, এটা কখন ব্যবহার করব, যদি বলে ঋণের পরিমাণ অথবা ঋণের পরিমাণ যদি বের করতে বলে বা কিস্তির পরিমাণ বের করতে বলে, কিস্তির পরিমাণ বা ঋণের পরিমাণ যদি বের করতে বলে, তখন আমি কোন সূত্রটি ব্যবহার করব, বর্তমান মূল্যের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করব। এরপরে আরেকটা বিষয় দেখো, ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আমরা সেম
সূত্রটা, তবে একটু চেঞ্জ আছে। চেঞ্জটা কি? এ ইন্টু আগে হচ্ছে 1 প্লাস আই পাওয়ার এন, এক্ষেত্রে ডিভাইডেড কি আই, এখানে বিয়োগ হচ্ছে 1, অর্থাৎ এতটুকুই। অর্থাৎ এই দেখো প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে 1 মাইনাস আগে দিয়েছিলাম, এখানে -1টা পরে, আর সবই ঠিক আছে। তো এক্ষেত্রেও মানে ওই একইভাবে আমরা করব। তখন এটাও কিন্তু বছরের শেষে বারবার বলছি, যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে সেক্ষেত্রে এটা, আর যদি ফিউচার ভ্যালুর ক্ষেত্রে হয় তখন কিন্তু এই সূত্রটা ব্যবহার করব। তো দেখো এখন যদি তোমাকে বলতো যে বছরের শুরুতে যদি আমাকে বলে তখন কি করব। তো এতক্ষণ তো আমি বললাম বছরের শেষে, তো বছরের শুরুতে হলে আসলে কি করতে হয় মনে রাখবে, বছরের শেষে হলে যে সূত্রটা, বছরের শেষে আর শুরুতে হলে সূত্রটা একটু চেঞ্জ করতে হবে। আসলে কি সূত্রগুলো মনে রাখার একটু টেকনিক ব্যবহার করতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে যে কখন কি বলছে কোশ্চেনে, কি অনুযায়ী আমাকে বুঝতে হবে। তো এখানে যদি আমাদের শেষে বলতো, যদি আমাকে কি বলতো শুরুতে বলতো, সেক্ষেত্রে কিন্তু সব ঠিক রাখতাম। একটু খেয়াল করো, এটার সাথে গুণ করব 1 প্লাস আই, এতটুকু চেঞ্জ। এটার সাথে গুণ করব কি 1 প্লাস আই। যদি বলে কি বছরের শুরুতে বললে, তো বছরের শুরুতে বললে পিবি এর ক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব। অর্থাৎ শুরুতে মানে কি একটু বেশি, শুরুতে মানে কি বেশি, অর্থাৎ মনে রাখার জন্য আমি বলছি শুরুতে মানে কি বেশি, অর্থাৎ যে সূত্রটা থাকবে ওই সূত্রটার সাথে আর একটা সূত্র কি করতে হবে, গুণ করে নিতে হবে 1 প্লাস আই। ওকে, এক্ষেত্রে দেখো ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আমি যদি বলি, তো সূত্রটা হচ্ছে কি আগের মতোই আমি লিখলাম 1 প্লাস আই পাওয়ার n ডিভাইডেড i মাইনাস 1, এতটুকু। এটার সাথে গুণ কি ওই সেম 1 প্লাস আই, এতটুকু, আর কোনো চেঞ্জ না। অর্থাৎ আবার বলছি, শুরুতে বললে একরকম সূত্র, শেষে বললে একরকম সূত্র। আগে আমি যে সূত্রটা লিখেছিলাম সেটা হচ্ছে শেষে, পরে আমি যেটা 1 প্লাস আই গুণ করলাম দুটির সাথে, তখন সেটা কি হয়ে গেল, শুরুতে হয়ে গেল। তো আশা করি সূত্র দুটি বুঝতে পেরেছ। এরপরে দেখো, যদি আমাকে বছর শুরুতে শেষে, তো এক্ষেত্রে আমরা যদি এক্ষেত্রেও চক্রবৃদ্ধি হতে পারে, সেক্ষেত্রে কি আমার নিয়ম কি বলেছিলাম, অর্থাৎ আই যেখানে আছে সেখানে কি হয়ে যাবে, এম হয়ে যাবে। এন যেখানে আছে সেখানে গুণ হবে কি এম, অর্থাৎ সূত্রে কি চলে আসবে, এম চলে আসবে। এম সূত্রটা কখন ব্যবহার করা হয়, চক্রবৃদ্ধি থাকলে। কি থাকলে, চক্রবৃদ্ধি থাকলে। আমরা বুঝতে পেরেছি। ওকে, তো দেখো এখন আসো, যদি আমাদের অনেক সময় একাধিক বছরের বর্তমান মূল্য বের করতে বলে, এটা যদি 5 বছর আমরা এতক্ষণ করলাম, 1 বছরের যদি হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় একটা অ্যামাউন্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু বের করার ক্ষেত্রে যদি একাধিক বছর হয়, সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করার ক্ষেত্রে আমাদের কিভাবে বের করতে হয় একটু খেয়াল করো। তো প্রেজেন্ট ভ্যালু দেখো, FB1 ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার n, এখানে কি দিলাম FB2 1 প্লাস আই পাওয়ার n। এরকম অসংখ্য বার, অর্থাৎ যতবার বলবে, অর্থাৎ যদি বলে 5 বছরের জন্য একটা প্রকল্প নিয়েছে, ওই প্রকল্প থেকে প্রথম বছরে হবে 5 বছরের প্রথম প্রকল্পে এত টাকা হবে, দ্বিতীয় বছরে এত টাকা, তৃতীয় বছরে এত টাকা, চতুর্থ বছরে এত টাকা, পঞ্চম বছরে এত টাকা, সেক্ষেত্রে ওই প্রকল্পের বর্তমান মূল্য তোমাকে যখন বের করতে বলবে, এখানে কিন্তু একাধিক বছর হবে। আমরা এর আগে দেখেছিলাম এখানে 1 বছর, অর্থাৎ একটা প্রকল্পে একটা অ্যামাউন্ট দেওয়া থাকলে এতটুকু সূত্র ব্যবহার করতাম, কিন্তু একাধিক বছরে দেওয়ার কারণে এরকম কিন্তু আমাদের পর্যায়ক্রমে কি করে নিতে হবে, যোগ করে নিতে হবে। তাহলে কিন্তু আমরা পিবি এর মানটা খুব সহজেই বের করতে পারবো। তো দেখো এক্ষেত্রে আমরা এটা সবাই আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখো ফিউচার ভ্যালুর ক্ষেত্রে কি আসলে এটার একটা উল্টো একটু সূত্র। তো এই সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ক্ষেত্রে এরকম থাকতে পারে, যেটা প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে দেখাইছিলাম। এখানে দেখো PB1 তখন এভাবে হবে, কারণ আমি আগেও শিখাইছি ভবিষ্যৎ মূল্য যখন বের করি এর আগে বলছি গুণ ইউজ করতে হয় সবসময়। যখন বর্তমান মূল্য ব্যবহার করি তখন কিন্তু আমরা ভাগ করেছিলাম। ব্যাপারটা কি মনে আছে? অবশ্যই মনে আছে। দেখো AB ইকুয়াল PB1 1 প্লাস আই, এখানে পাওয়ার n,
এর মানে এটা আমরা যদি বলে 5 বছর অর্থাৎ 5 দিয়ে শুরু করতে হবে, কারণ এটা কি ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে। তো একটু মনে রাখবে। আবার PB2 অর্থাৎ ইন্টু 1 প্লাস আই, এখানে হচ্ছে 4। তো এরকম যত বছর দেওয়া থাকবে তত বছর করে আমাকে এই ফিউচার ভ্যালুর সূত্রটা ব্যবহার করতে হবে। তো দেখো, আমরা এই অধ্যায় যদি আমি করতে চাই, খুব স্বতঃস্ফূর্তভাবে করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই সূত্রগুলো মাস্ট লাগবে। তো আমরা যদি 5টা বা 6টা সূত্র আমরা আয়ত্ত করতে পারি, তাহলে এই অধ্যায় থেকে আমরা খুব সহজেই অঙ্কগুলো অনুধাবন করতে পারবো বা বুঝতে পারবো বা করতে পারবো। তুমিও বুঝতে পারবে, তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও বোঝাতে পারবে। তো লেখাপড়াটা কখন বোধগম্য হয়? যখন আমি নিজে বুঝতে পারি, অন্যকে বোঝাতে পারি, সেক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে দিবে। আর যদি তুমি নিজেই বুঝলা না, তো অন্যকে কিভাবে বুঝবে? তো একটু বোঝার চেষ্টা করবো, অর্থাৎ সূত্রগুলো খুব মনোযোগ সহকারে আমরা যদি দেখতে পারি, তাহলে খুব সহজেই আমরা এটা মনে রাখতে পারি। যদি আমি বলছি যে দুইটা দেখো, তোমাদেরকে ভাগ ভাগ করে আমি দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, যে তোমরা খুব সহজেই বুঝতে পারো। এটার জন্য কিন্তু আমি দুইটাকে আগে ফার্স্ট ডিভাইড করে নিয়েছি। তো যাই হোক, সবগুলো সূত্রই আমি এখানে দিয়েছিলাম। এই সূত্রগুলো বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, চক্রবৃদ্ধির ক্ষেত্রে আসে এবং কিস্তি নির্ণয়, খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই সূত্রগুলো সবাই এ অধ্যায়ে আজকে দেখেছি। আমি তোমাদেরকে আবার নেক্সট ক্লাসে, অর্থাৎ পরবর্তী ক্লাসে এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তবে সূত্রগুলো তোমরা দেখবে যাতে আমি পরবর্তী ক্লাসে গাণিতিক অংশ খুব সহজভাবে সমাধান করতে পারি। তোমরা যদি সূত্রগুলো বুঝতে পারো, তাহলে এই অঙ্কগুলো করতে আরও সহজ হবে। এই জন্য আমি বলছি, আগামী ক্লাসে আমি এই অধ্যায়ের উপরে অবশ্যই কি করব, গাণিতিক অংশ সমাধান করব। তো যাই হোক, আজকের এই যতটুকু আলোচনা হয়েছে, এই আলোচনাগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কারণ তোমাদের একটু সুবিধা হয়েছে। বারবার দেখা যায় আমরা যদি ক্লাস নিতাম, তখন কিন্তু আমি একবার বলতাম বা কয়েকবার বলতাম, তখন আর ক্লাসের পরে আর তুমি পেতা না। কিন্তু এখন সুবিধা হয়েছে কি, তুমি টেনে টেনে দেখতে পাচ্ছ, এটা বুঝি না আবার দেখতে পাচ্ছ। তো এই একটা সুবিধা হচ্ছে। তো আশা করি সবাই এটা দেখবে এবং ভালো করে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। আমি যদি বলি, এটার ক্ষেত্রে আমি যে আলোচনা করেছি, আলোচনার মধ্যে আমাদের যে থিওরিগুলো আসতেছে, নৈবিত্তিক কিভাবে আসতেছে, সবগুলো বিষয় কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি যে আসলে আমাদের নৈবিত্তিকগুলো কীভাবে আসে। আমি যদি এই ক্লাসগুলো বুঝতে পারি, তাহলে কিন্তু আমি একদিকে ম্যাথগুলো সঠিকভাবে করতে পারছি, জ্ঞানমূলক বা অনুধাবন কোশ্চেনগুলো সঠিকভাবে দিতে পারছি, এবং সাথে সাথে MCQ কোশ্চেনগুলো খুব সহজেই আমি দিতে পারছি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই আমি ক্লাস রাখছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।